লেখিকা মহুয়া রায়ের অপত্য স্নেহ এরকমও হয়, ভাবছিল অনুরূপা। তারপরই ভাবল, হয় আবার কি, এই তো হয়েছে, আমার সাথেই তো ঘটেছে। কিন্তু কি এমন ঘটনা ঘটল যার জন্য আজ অনুরূপা বুঝতে পারছে ও একই সঙ্গে সৌভাগ্যের অধিকারিণী আর দুর্ভাগ্যের শিকার। অনুরূপার আজ প্রথম বিবাহ বার্ষিকী। অনুরূপার আজ খুব দুঃখের দিন। তবুও অনুরূপার মনে হচ্ছে ও যথেষ্ট সৌভাগ্যবতীও বটে। কেন তা জানতে গেলে ফিরে তাকাতে হবে অনুরূপার নাতিদীর্ঘ বিবাহিত জীবনটার দিকে। মাত্র 6 মাস আগে, মানে বিয়ের ঠিক 6 মাসের মাথায়, অনুরূপা স্বামীকে হারিয়েছে। বিকাশ ওর স্বামী। তার শরীরে যে এত বড় এমন সাংঘাতিক একটা অসুখ লুকিয়েছিল, তা বিকাশ অনুরূপার বিয়ের আগে না বুঝতে পেরেছিলেন বিকাশের বাবা মা, না বুঝেছিলেন অনুরূপার বাবা মা। বিকাশ নিজেও কি বুঝেছিল? নিশ্চিত বোঝেনি। বুঝলে সে একটা মেয়ের জীবনে এমন দুঃখ ডেকে আনবে কেন? সুন্দর তরতাজা হাসি খুশি ছেলেটিকে অনু, মানে অনুরূপার বাবা মায়ের পছন্দ হয়েছিল। আর অনুকেও বিকাশের আর ওর মা বাবা দিদির পছন্দ হয়েছিল। দেখাশোনা করে বিয়ে ওদের। পাত্রপাত্রী পছন্দ হতে বিয়ের দিন স্থির হলো 6 মাস পরে বিয়ে। অনুর বাড়ি মুর্শিদাবাদে আর বিকাশ কলকাতার। বিয়ের আগে মাত্র একবার তাদের একান্তে দেখা হয়েছিল। তবে প্রযুক্তির কল্যাণে কথা কওয়াতে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। সুতরাং মোবাইল ফোনই ছিল ওদের পরস্পরকে জানার চেনার মাধ্যম। অনু নিজের জীবনটাকে ঘিরে বিশাল কোনো স্বপ্ন দেখেনি কোনোদিন। ও ছোট থেকেই সংসারী প্রকৃতির। ওর খুব শখ ছিল গুছিয়ে সংসার করবে। আর বিকাশের মা বাবা, এমনকি বিকাশও চেয়েছিল ঘরোয়া বউ। সুতরাং বিয়ের পর চাকরি করতে না পারার ক্ষোভ নিয়ে অনুরূপা বিয়ের পিঁড়িতে বসেনি। বিয়েটা হয়ে গেল যথাসময়ে। সাধারণ বাড়ির মেয়ের বিয়েতে যতটা ধুমধাম হয় ততটাই ধুমধাম হলো। বৌভাতও হয়ে গেল নির্ঝঞ্ঝাটে। সাধারণ পরিবারে যেমন আয়োজন হয় তেমনটাই আয়োজন হয়েছিল অনুরূপার বৌভাতে। উভয় পক্ষই পরিতুষ্ট হলো বৌমা আর জামাই পেয়ে। বিয়ের খরচ সামলে মধুচন্দ্রিমা যাপনে আর যাওয়া হয়নি বিকাশের। তাছাড়া সময়টাও খারাপ। ছোট একটা প্রাইভেট কোম্পানিতে মাঝারি মাপের চাকরি, ছাঁটাইয়ের খাড়া, সেখানে সব সময় দোদুল্যমান সব কর্মচারীদের মাথার উপর। এই সার সত্যটি বিয়ের আগে ভাবি স্ত্রীকে জানাতে বিকাশ ভোলেনি। নিজের কোনো অক্ষমতা গোপন করেনি সে অনুর কাছে, দেয়নি কোনো মিথ্যা আশ্বাসও। কেবল নিজে যে তখনও বিন্দুমাত্র আভাস পায়নি নিজের শরীরে কি রোগ বাসা বেঁধেছে। অনুরূপা যতটুকু চিনেছে বিকাশকে, তাতেও জানে বিকাশ কখনোই নিজের রোগ লুকিয়ে বিয়ের পিঁড়িতে বসার ছেলে নয়। বিয়ের মাসখানে পরই শুরু হলো ওর বিশ্রী কাশিটা, সঙ্গে ঘুষঘুষে জ্বর। প্রথমে গা না করলেও 7 দিনের জ্বর কমছে না কেন ভেবে শেষে পাড়ার ডাক্তারবাবুর কাছে গেল বিকাশ। 7 দিনের ওষুধে কোনোই পরিবর্তন হলো না শরীরের। 300 টাকা ভিজিট দিতে গা কড়াকড় করলেও অনু বড্ড জোর করাতে বাধ্য হয়ে আবারও গেল বিকাশ ডাক্তারবাবুর কাছে। এবার অন্য ডাক্তার। উনি কতগুলো রক্ত পরীক্ষার বুকের এক্স-রে করার পরামর্শ দিলেন। রিপোর্টগুলো যেন তাড়াতাড়ি ডাক্তারবাবুকে দেখানো হয় তেমন পরামর্শ দিলেন। অফিস কামাই করার উপায় নেই, সুতরাং হাঁটতে চলতে একটু নিঃশ্বাসের কষ্ট হলেও বিকাশ অফিস যাচ্ছিল। বাড়ি ফিরলে কাশতে কাশতে ক্লান্ত বিকাশকে অনু শাশুড়ির কথা মতো তুলসী পাতার রস মধুর মতো টোটকা খাওয়ায়, বুকে তেল ডলে। ইতিমধ্যে বিকাশের অফিসের দাদা স্থানীয় এক সহকর্মী, সুনীল তার নাম, বলল, চল তো, তোকে আমার জামাইবাবুর কাছে নিয়ে যাব। বিকাশ বুঝতে পারছিল ও ভালো নেই, সুতরাং গেল সুনীলের সাথে তার জামাইবাবুর চেম্বারে। তিনি বিকাশের সমস্যার ইতিহাস শুনেই এক বিশেষজ্ঞ ডাক্তারের নাম লিখে দিলেন। এরপর সবকিছু খুব দ্রুত ঘটল। জানা গেল বিকাশকে কর্কট রোগে ধরেছে। ওর ফুসফুস আক্রান্ত। বিকাশকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন তিনি। সেই সাথে শুরু হলো চিকিৎসা। এর পরের ঘটনা আরো সংক্ষিপ্ত, তবে মর্মান্তিক। চিকিৎসা চালানোর খরচ কোথা থেকে আসবে? বিকাশের বাবার তেমন কোনো সম্বল নেই পেনশন ছাড়া। তারা স্বামী স্ত্রী নানা রোগে আক্রান্ত। সুগার, প্রেশার ইত্যাদির ওষুধ খরচ, সংসার চালানোর খরচপত্র সামলে ভদ্রলোকের হাতে মাসের শেষে কিছুই থাকে না। বিকাশ সদ্য বিয়ে করেছে, চাকরিও খুব বেশি দিনের নয়। বিয়ের খরচ তো সে নিজেই করেছে স্বাভাবিকভাবেই। বিকাশের দিদি বিদিশা আর জামাইবাবু অম্বর কিছুটা সাহায্য করলো বটে, তবে সে তো সমুদ্রে বালির বাঁধ। অনুরূপা জানে তার বাড়ির অবস্থা। ওরা 2 বোন ও বড় বোন শতরূপা পড়ছে। বড় মেয়ের বিয়ে দিতে গিয়ে ওদের বাবার কিছু ধার করেছিলেন,
সেসব এখনো শোধ করতে পারেননি ভদ্রলোক। বিকাশের অফিস থেকে কিছু টাকার ব্যবস্থা হলো, আর অনুরূপা তার বিয়ের যেটুকু গহনা সব শ্বশুরের হাতে তুলে দিল। শাশুড়ি চোখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে উঠলেন। শ্বশুর মশাই অপরাধী মুখে তাকালেন বাড়ির লক্ষ্মীর দিকে। অনু ম্লান হেসে বলল, কিছু হবে না বাবা, আপনি দেখুন এগুলো দিয়ে কিছু সুরাহা হয় কিনা। শাশুড়ি মা কাঁদতে কাঁদতে বললেন, হায় ঈশ্বর, এমন করুণাহীন তুমি! আমার খোকা, আমার বৌমা, ওদের কেন এমন কষ্ট দিচ্ছ ঠাকুর? এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? পরিস্থিতি জটিলতায় অনু কাঁদতেও ভুলে গেছে। ও শাশুড়িকে সামলাতে তাকে জড়িয়ে ধরে বলল, মা, হতাশ হলে চলবে না এখন। আমাদের সকলের প্রার্থনায় এই দুঃসহ দিনগুলো ঠিক কেটে যাবে। আপনার ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। শান্ত হন মা। শান্ত হন বললেও কি শান্ত হওয়া যায়? যে শোনে সে শান্ত হওয়ার কথা, সে যদি মরণাপন্ন রোগীর মা হয়, আর যে বলে সে কথা, সে যদি মরণাপন্ন রোগীর স্ত্রী হয়, তবে শ্রোতা আর বক্তার কেউই যে শান্ত হতে পারে না। একটা সুখী পরিবার, খুব অল্পেতে খুশি এমন একটা পরিবার মুহূর্তের ঝড়ে যেন বিধ্বস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। বিকাশের কষ্ট ক্রমশ বাড়তে লাগলো। ডাক্তারবাবুটি রোগীকে বাড়ি পাঠিয়ে দিলেন। বিকাশ সত্যি সত্যি মরার আগে কেমন বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলল। ওর শরীর রোগটার সাথে লড়াই করতে পারল না। অসহ্য শারীরিক কষ্ট, সেই সাথে মা বাবা আর সদ্য বিয়ে করা বউ অনুর জন্য অসম্ভব মানসিক যাতনা নিয়ে আরো কটা দিন অর্ধমৃত হয়ে বিছানায় পড়ে থেকে চিরতরে চোখ বুজল। স্বয়ং মৃত্যু এসে যে বিকাশকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে যেতে অপেক্ষমান, তা বুঝলেও বিকাশের মা সবসময় আশা করতেন কিছু একটা অলৌকিক ঘটনা ঘটবে। ঠিক তেমনই বিকাশের স্ত্রী অনুরূপার প্রতিটি রাত বিনিদ্র কাটত এই ভেবে যে আজকে বিকাশের শরীর যতটা খারাপ, আগামীকাল সকালে উঠে ঠিক দেখব ও কিছুটা ভালো আছে, ওর কষ্ট কিছুটা কমেছে। তবে বিকাশের মা বা স্ত্রী কারো কল্পনায় বাস্তবায়িত করার কোনো বাসনা বিকাশের জীবনী শক্তির ছিল না। তাই অবশেষে বিকাশ সমস্ত পরিবারটিকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিল। মেয়ের বিবাহিত জীবনে যে এমন দুর্দৈব নেমে আসবে, তা কোনো মেয়ের বাবা মা ভুলেও কল্পনা করেন না। অনুর বাবা মাও তার ব্যতিক্রম নন। সুতরাং মেয়ের জীবনটা তছনছ হয়ে গেল দেখে তারা বুক চাপড়ে কাঁদতে কাঁদতে ছুটে এলেন মুর্শিদাবাদ থেকে কলকাতা। দুঃখের দিন দীর্ঘ হলেও তা তো কাটে। তাই দেখতে বিকাশের পারলৌকিক কাজের দিন এসে গেল। অনুই সে কাজ করলো। বিকাশের বাবা মা বুকে পাথর চাপা দিয়ে চোখের সামনে ছেলের শ্রাদ্ধ হতে দেখলেন। সেই দিনটিতে অনু ভাবছিল, কি ভাগ্যের পরিহাস, মানুষটাকে ভালো করে জানা হলো না, মানুষটা জন্মদিন পালনের সৌভাগ্য হলো না, অথচ তার শেষ কাজ করার জন্যই কি আমার বিয়ে হয়েছিল মানুষটার সাথে। শ্রাদ্ধের পর আরো মাসখানেক কাটলো। বড় একঘেয়ে জীবন তখন অনুর। এক একটি দীর্ঘ দিন যায় আর এক একটি দীর্ঘ রাত আসে। গ্রীষ্ম গিয়ে বর্ষা এসে গেল। অনুর মন সারাদিন যেমন বিকাশের জন্য, নিজের জন্য, নিজের বাবা মা আর বিকাশের বাবা মায়ের জন্য কাঁদে। আকাশটাও একই রকম কাঁদে যেন সারাদিন। কার দুঃখ কে জানে। এরকমই একটি দিনে বিকাশের মা কথাটা পারলেন। সেদিন বিকাশের দিদিও ছিল সামনে। বিকাশের দিদি বিদিশা খুব একটা আসতে পারে না বাপের বাড়িতে, তবে ভাই অকালে বিদায় নেওয়াতে ওর মনটাও যে ধিকি ধিকি করে পড়ে সব সময়। তাই ও সময় পেলেই ছুটে ছুটে আসে মা বাবার কাছে, অনুর কাছে। বিদিশা আসলে অনু যেন বাঁচে, না হলে বাড়িটাকে যেন মৃত্যুপুরী বলে মনে হয়। 3টে মানুষ নেহাত প্রয়োজনের কথা ছাড়া কেউ কোনো কথা খুঁজে পায় না। অনুরূপার কান্না উতলে ওঠে এক এক সময়। ও নতুন জীবন, নতুন সংসার নিয়ে কি স্বপ্ন দেখেছিল, আর বাস্তবে কি হলো ভেবে চোখের জল ধরে রাখতে পারে না। ওর বাবা মা মেয়েকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক সাধ্য সাধনা করে বিফল হয়ে ফিরে গেছেন। আসলে অনু ভাবে ভবিতব্যের বিরুদ্ধে একই লড়াই বিকাশের বাবা মা আরও 3 জনে মিলে লড়ে হেরে গেছে। এই লড়াইয়ের ফলে যে ক্ষতি হয়েছে তাদের 3 জনের, সেই ক্ষতির মাত্রা আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও আদতে বিকাশের বাবা মায়ের ক্ষতির মাত্রা আরো বেশি। তারা সন্তান হারিয়েছেন। এই অসহায় মানুষ দুটিকে ফেলে চলে যাওয়াকে পালানোর নামান্তর মনে হয়েছে অনুরূপার। তাই সে রয়ে গেছে শ্বশুর বাড়িতেই। ওর মনে হয়েছে এই বৃদ্ধ মানুষ দুটোকে সেবা দিয়ে, সাহচর্য দিয়ে ওদের পাশে দাঁড়ানোটা মানবিকতা। তাই রয়ে গেছে। বিদিশাই সেই মেঘ মেদুর দিনে অবশ্য প্রথমে কথাটা তুলেছিল, বলেছিল, হ্যাঁ রে অনু, এভাবে বাঁচবি কি করে তুই? কতটুকু বয়স তোর? সারাটা জীবন পড়ে রয়েছে সামনে, নিজেকে এভাবে শাস্তি দিস না। অনুর শাশুড়ি মা তখন কথা পারেন, বললেন, হ্যাঁ রে মা, লক্ষ্মী মেয়ে আমার, এ বাড়ি তোর নিজের বাড়ি, যখন ইচ্ছা হবে আসিস, কিন্তু আমাদের এই 2টো বুড়ো বুড়ির কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করিস না। তার থেকে যা বলি শোন, তোর দিদি জামাইবাবু তোকে মুর্শিদাবাদ পৌঁছে দিয়ে আসুক, একটু ভালো থাকবি তুই সেখানে।
মা থামতে বিদিশা বলল, শুধু শুধু বাড়িতে বসে থাকবি না, একটা কিছু করার চেষ্টা করবি, তারপর যা হয় দেখা যাবে। আমরা যাব তোকে দেখতে, তুই ইচ্ছা হলে চলে আসবি এখানে। অনুর চোখ ছলছল করে, মনে হয় এক ছুটে চলে যাই। মায়ের বুকে মুখ লুকিয়ে প্রাণ খুলে কাঁদি, তবু ওর মমত্ব বোধ ওকে নড়তে দেয় না। কেবল চোখ দুটো ঝাপসা হয়ে যায় এই ভালো মানুষগুলোর কাছ থেকে অযাচিত ভালোবাসা পেয়ে। ও ফুপিয়ে কেঁদে ওঠে। অনুর শ্বশুর মশাই ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভাগ্যের মার রে মা, সে যে মানুষের চাওয়া না চাওয়ার ধার ধারে না। তবুও কি জানিস তো, সবসময় চেষ্টা করতে হয় সেই মারের আঘাতে জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে শুরু করতে। তাই বলি কি, কিছুদিন কাটিয়ে আয় মা বাবার কাছ থেকে, এরপর আর কথা চলে না। তারপর একদিন বিদিশা স্বামী সহ ভাইয়ের বউ অনুরূপাকে পৌঁছে দিয়ে গেল তার বাপের বাড়িতে। এই বিদিশাই একদিন নতুন বউয়ের সাজে সাজা ভাইয়ের বউকে আদর করে নিয়ে গেছিল তার ভাইয়ের ঘরণী করে। আর আজ সেই বিদিশা অনুকে আগলে ফিরিয়ে দিয়ে গেল তার বাপের বাড়িতে। এই অনু একেবারে অন্য অনু, সম্পূর্ণ নিরাভরণা, চোখে তার কোনো স্বপ্ন নেই, বিষাদ প্রতিমা যেন। আরো এক প্রস্থ কান্নাকাটি হলো, বিদিশারা ফিরে গেল। দেখতে দেখতে দিন কেটে যায়, মাস কাটে। অনুরূপা কাছাকাছির মধ্যে একটা স্কুলে লাইব্রেরিয়ানের চাকরি পেয়েছে। চুক্তিভিত্তিক চাকরি, মাইনে নামমাত্র, তবুও কাজটা পেয়েও যেন বেঁচেছে। কলকাতা যাওয়ার ইচ্ছা হয় মাঝে মাঝে, তবে যাওয়া হয় না। ফোনে প্রতিদিনই খোঁজ খবর নেয় শ্বশুরবাড়ির সকলের। বিদিশাও ফোন করে, বড় দিদির মতো ওকে সান্ত্বনা দেয়, বোঝায়, নতুন করে বাঁচতে শেখো, জীবনটা নষ্ট করিস না। দেখতে দেখতে অনুরূপার বিয়ের বছর পূর্তির দিনটি এসে গেল। সেদিন অনুরূপার মনটা খারাপ, স্বাভাবিক। সেদিন স্কুলও বন্ধ, বাড়িতেই ছিল অনু। হঠাৎ দুপুরবেলা দরজায় কড়া নাড়ার শব্দে অনুরূপার বোন শতরূপা দরজা খুলে কলকল করে উঠল, বিদিশাদি তুমি? হ্যাঁ, বিদিশা এসেছে, সঙ্গে ওর মা বাবাও। বৃদ্ধ মানুষ দুটি এতটা পথ এসে যে পরিশ্রান্ত তা ওদের দেখেই বোঝা যায়। তবু অনুরূপাকে দেখে ওদের চোখে মুখে খুশি ধরা পড়ে। অনুর বাবা মা বেয়াই বেয়ানকে কোথায় বসাবে, কি করে যত্ন করবে ভেবে অস্থির হয়ে উঠলেন। তাড়াতাড়ি ওদের আপ্যায়নের ব্যবস্থায় নামলেন। অনুর শাশুড়ি সেসব আজ করে বললেন, হবে খন সব, আগে বসুন তো দিদি, দুটো কথা বলি। বিদিশা ব্যাগ থেকে গহনার বাক্স বের করে। অনুর বিয়ের হারটা আর 4 গাছা চুড়ি বের করে অনুর মায়ের হাতে দিয়ে বলে, ভাইয়ের প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো অফিসে অনেক হাঁটাহাঁটি করে উদ্ধার করা গেছে, তাই দিয়ে ছাড়িয়ে আনা হলো এগুলো। অনু সেদিন নিজের গহনাগুলো দিতে দুবারও ভাবেনি, ওর মতো দরদি মন বেশি মেয়ের হয় না। অনু বিস্ময়ে হতবাক, প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে যেন। অনুর মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার মেয়েটার কি হবে দিদি? অনুর শাশুড়ি মা বললেন, কি আবার হবে, অনুর আবার বিয়ে হবে, আমরা দেখে শুনে বিয়ে দেব ওর, আর সে সময় আমার দেওয়া হারটা দিয়ে আশীর্বাদ করব ওকে। অনু প্রতিবাদ করে উঠল, না মা। অনুর শ্বশুর মশাই বললেন, বেশ তোরে, তোকে কি আজই বিয়ে দিচ্ছি আমরা? যেদিন তুই নিজে থেকে চাইবি সেদিন থেকে পাত্র খুঁজবো আমরা। এমনকি যদি ভবিষ্যতে কখনো কাউকে তোর ভালো লাগে, কিন্তু সে কথাটা আর কাউকে বলতে পারছিস না, এমনটা হয়, তখন কিন্তু নির্দ্বিধায় তুই আমাকে সব জানাবি। মনে রাখিস, বিদিশার মতো তুইও আমার মেয়ে রে। অনুরূপা মাথা নিচু করে রইল। অনুরূপার মা এদের মনের বিস্তার দেখে অবাক হয়ে গেলেন। অনুরূপার বাবা মনে মনে ভাবছেন, তখন কি ভুল ভাবতাম আমি এতদিন। প্রতিদিন ঠাকুরকে তুলসী বেলপাতা দিয়ে পুজো করতে করতে কেঁদেছি আর বলেছি, প্রভু তুমি তো দয়াময়, তবে আমার মেয়েটার প্রতি কেন এমন নির্দয় তুমি? আজ ঈশ্বর প্রমাণ দিলেন তিনি নির্দয় নন। আমার অনু হারিয়েছে অনেক, কিন্তু পেয়েছে যে তার থেকে অনেক বেশি। বিকাশ বিদিশার বাবা মায়ের কাছ থেকে অপত্য স্নেহ পেয়েছে সে। এ পাওয়া যে অমূল্য পাওয়া। তাই বোধ হয় উনি বলে উঠলেন, আমায় ক্ষমা করো ঈশ্বর, তোমার মহিমা মেলা ভার, মানুষের মধ্যে তোমার অধিষ্ঠান। আর অনু তখন ভাবছে, আমি একই সাথে অভাগী আবার সৌভাগ্যবতীও। কি অদ্ভুত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।